ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। অনলাইন ক্লাসে সকলকে আবার একবার স্বাগত। দেখো, ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিকস কমপ্লিট করেছি। তার মধ্যে আমাদের লাস্ট ক্লাস যেটা হয়েছে সেখানে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোপ্রোপাগেশন এবং যৌন জনন সম্বন্ধে। দেখো, আজকের যে ক্লাস এখানে আমরা আলোচনা করব জনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। এখানে আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে কতগুলো কথা বলে দিই। দেখো, আমরা যে অনলাইন ক্লাস স্কুলের পক্ষ থেকে যে করা হচ্ছে সেই ক্লাসে তোমাদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা দিনের দিন কম চোখে পড়ছে আমাদের। এবার আমি জানি না এটা তোমাদের মোবাইলের জন্য, হয়তো তোমাদের সকলের কাছে হয়তো মোবাইল নেই সেই কারণে, কিংবা তোমরা যারা এখনো পর্যন্ত এই ক্লাসগুলো রেগুলারলি করছো, তোমরা তোমাদের বন্ধুদের বা বান্ধবীদের, তাদের যদি কারোর কাছে এই মোবাইলের জন্য তারা যদি এই ক্লাস থেকে বঞ্চিত হয়, আমি চাইবো তোমরা একটু তাদের সঙ্গে কোঅপারেট করো, তাদেরকে একটু হেল্প করো, যাতে তারাও এই ক্লাসগুলোর যাতে দেখতে পারে এবং এই পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের পঠন পাঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে। এবং এইভাবেই আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবো, দেখবে যে যখন মাধ্যমিক পরীক্ষা আসবে সেই পরীক্ষার সময় তোমরা একটা টপ লেভেলের মধ্যে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আজকে আমরা ডাইরেক্ট ক্লাসে যাচ্ছি। আমাদের আজকের যে ক্লাসে আলোচনা করব বললাম সেটা হচ্ছে জনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন বা জনক্রমটা কি না, দেখো, জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু এন এবং ডিপ্লয়েড রেণুধর জনু 2n, এদের চক্রাকারে আবর্তনকে বলা হচ্ছে কি জনক্রম। কি বললাম? ডিপ্লয়েড হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু, যেটা বললাম কি এন, অর্থাৎ এন এর সঙ্গে যদি 2n, আবার 2n থেকে যদি n, এটা যদি চক্রাকারে পরিবর্তিত হয় বা আবর্তিত হয়, তাহলে সেই প্রকার চক্রাকার যে ক্রমটাকে সেটাকে বলবো কি জনুক্রম। ক্লিয়ার হলো? এই জনুক্রমটা এটা স্পষ্টভাবে বোঝা যায় ফানের ক্ষেত্রে। ফানের ক্ষেত্রে এই জনুক্রমটা স্পষ্টভাবে বোঝা যায়। এবার এই জনুক্রমের যে চক্রটা আমরা সেটা আজকে ডিটেলস পড়বো। দেখো, প্রথমে ফার্স্ট আমরা দেখব একটা পরিণত রেণুধর উদ্ভিদ। পরিণত রেণুধর উদ্ভিদ একটা পরিণত ফান গাছ। তার মানে এখানে আমরা লিখলাম পরিণত একটা ফান গাছ, পরিণত রেণুধর উদ্ভিদ। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এটা একটা পরিণত রেণুধর উদ্ভিদ। এই পরিণত রেণুধর উদ্ভিদটার এর যে ক্রোমোজোম সংখ্যা, এই ক্রোমোজোম সংখ্যাটা কি হবে? পরিণত যেহেতু, এর ক্রোমোজোম সংখ্যা হবে কত? 2n। ক্লিয়ার হলো? তাহলে একটা পরিণত রেণুধর উদ্ভিদ ফান, এর ক্রোমোজোম সংখ্যা হলো কি 2n। ক্লিয়ার হলো? এবার এই পরিণত উদ্ভিদ যদি আমরা একটা ছবি দেখি, পাশে একটা ফান, এটা যদি একটা ফান গাছ হয়, তাহলে এই ফানের এরকম ধরনের এরকম পাতা হয়। ক্লিয়ার হলো? এই পাতার যে কোনো একটা অংশকে আমরা যদি হাইলাইট করি, একটা বড় করে যদি দেখি পাতার যে কোনো একটা অংশকে, তাহলে আমরা কেমন দেখতে পাবো? এরকম দেখতে পাবো। এরকম অনেকগুলো স্পোর দেখতে পাবো। ক্লিয়ার হলো? স্পোর বা রেণু এর মধ্যে উপস্থিত থাকে এরকম। হলো? তার মানে এই যে অংশটা দেখতে পেলাম, এই যে এগুলোকে বলা হচ্ছে কি স্পোরোফিল। যেগুলোকে বলা হলো কি স্পোরোফিল। তাহলে এর পরবর্তী ধাপে আমরা যেটা দেখব সেটা হলো কি স্পোরোফিল। স্পোরোফিল। ক্লিয়ার হলো? তাহলে এগুলোকে বলা হলো কি স্পোরোফিল। স্পোরোফিল বলা হলো এগুলোকে, মানে এই যে এই গঠনগুলোকে, এইগুলোকে বলা হলো কি স্পোরোফিল। হয়েছে? তাহলে এই স্পোরোফিলটা দেখলাম আমরা। হলো? এবার স্পোরোফিল থেকে যেটা তৈরি হবে, স্পোরোফিলের মধ্যে থাকে কি রেণুস্থলী, অর্থাৎ এখানে যে রেণুগুলো আছে এই রেণুস্থলী, এগুলোকে বলা হলো কি এদের টোটালটাকে বলা হচ্ছে কি স্পোরোফিল, এদের এক একটাকে বলা হচ্ছে কি রেণুস্থলী। তাহলে এর মধ্যে রয়েছে কি রেণুস্থলী, রয়েছে রেণুস্থলী, এর মধ্যে রয়েছে তাহলে রেণুস্থলী।
এই রেণুস্থলী এর মধ্যেও ক্রোমোজোম সংখ্যাটা কত হবে, এর মধ্যেও ক্রোমোজোম সংখ্যাটা 2n হবে, এর ক্ষেত্রেও 2n, এক্ষেত্রেও থাকবে কত 2n রেণুস্থলীর মধ্যে। ওকে, আর রেণুস্থলী যেটা একটা রেণুস্থলী মানে এটা যদি একটা রেণু হয়, রেণুস্থলী আছে, তার মানে এখানে অনেকগুলো কোষ রয়েছে, যেই কোষগুলোকে বলবো কি রেণু মাতৃকোষ। ক্লিয়ার হলো? তাহলে রেণুস্থলীর মধ্যে যে কোষগুলো থাকবে সেই কোষগুলোকে বলবো কি রেণু মাতৃকোষ। তাহলে এটা হবে কি রেণু মাতৃকোষ। ক্লিয়ার হলো? তাহলে এই রেণু মাতৃকোষ এর ক্ষেত্রেও এর মধ্যেও যে ক্রোমোজোম সংখ্যা, এখানেও ক্রোমোজোম সংখ্যাটা কত হবে 2n হবে। রেণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা হবে 2n। ক্লিয়ার হলো? রেণুস্থলীর মধ্যে যে কোষগুলো উপস্থিত থাকছে সেই কোষগুলোর মধ্যে ক্রোমোজোম সংখ্যা হবে কত 2n। এবার এই রেণু মাতৃকোষ, এই রেণু মাতৃকোষে যদি মিওসিস কোষ বিভাজন ঘটে, রেণু মাতৃকোষে যদি মিওসিস কোষ বিভাজন ঘটে, মিওসিস ঘটে, মিওসিস কোষ বিভাজন ঘটা মানে কি আমরা জানি যে মিওসিস কোষ বিভাজন কোনো কিছুর মধ্যে ঘটা মানে সেখানে ক্রোমোজোম সংখ্যাটা কী হয়ে যাবে হাফ হয়ে যাবে, অর্থাৎ 2nটা সেটা কী হয়ে যাবে n হয়ে যাবে। তার মানে এখানে 2n যে ক্রোমোজোম সংখ্যাটা, সেখান থেকে রেণু মাতৃকোষ থেকে যখন রেণু উৎপন্ন হবে, রেণু মাতৃকোষ থেকে যখন রেণু উৎপন্ন হলো, এখানে রেণু উৎপন্ন হলো, তার মানে এখানে মিওসিস হয়েছে, মানে এখানে ক্রোমোজোম সংখ্যা কত হবে, কত হবে n হবে। তাহলে এখানে রেণু মাতৃকোষ থেকে উৎপন্ন যে রেণু তার ক্রোমোজোম সংখ্যা হলো কত n। ক্লিয়ার হলো? রেণু উৎপন্ন হলো। এবারে এই রেণুর এটা পরিণত অঙ্কুরিত হয়ে এটা লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইটে পরিণত হবে। রেণু থেকে তৈরি হবে কি লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট। লিঙ্গধর উদ্ভিদ বা, এখানে আমি বাইরে রাখছি, লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট উৎপন্ন হলো। কোথা থেকে? রেণু থেকে। রেণুটা অঙ্কুরিত হয়ে লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট তৈরি হলো। এবার এই লিঙ্গধর উদ্ভিদ বা লিঙ্গধর উদ্ভিদ যেটা, সেই লিঙ্গধর উদ্ভিদের এখান থেকে তৈরি হবে, এর মধ্যে দুটো প্রকোষ্ঠ থাকে, একটাকে বলা হয় অ্যানথ্রিডিয়াম, একটাকে বলা হয় অ্যানথেরিডিয়াম, আর একটাকে বলা হয় আর্কোগোনিয়াম। একটাকে বলা হয় অ্যানথ্রিডিয়াম, একটাকে বলা হয় আর্কোগোনিয়াম। দুটো প্রকোষ্ঠ, তাহলে দুটো প্রকোষ্ঠ করে দিলাম, একটাকে বললাম কি অ্যানথ্রিডিয়াম, আর একটাকে বললাম কি, একটাকে বললাম অ্যানথ্রিডিয়াম, আর একটাকে বললাম কি আর্কোগোনিয়াম। ক্লিয়ার হলো? একটাকে বললাম অ্যানথ্রিডিয়াম প্রকোষ্ঠ, আর একটাকে বললাম কি আর্কোগোনিয়াম প্রকোষ্ঠ। অ্যানথ্রিডিয়াম যেটা, সেটাকে সেখান থেকে যে জিনিসটা তৈরি হবে, সেখান থেকে তৈরি হবে কি শুক্রাণু। তার মানে অ্যানথ্রিডিয়াম প্রকোষ্ঠ থেকে তৈরি হচ্ছে কি শুক্রাণু, এখান থেকে তৈরি হলো শুক্রাণু, শুক্রাণু, আর এখান থেকে তৈরি হবে কি ডিম্বাণু। ক্লিয়ার হলো? তাহলে অ্যানথ্রিডিয়াম থেকে তৈরি হলো শুক্রাণু, আর আর্কোগোনিয়াম যে প্রকোষ্ঠ সেখান থেকে তৈরি হলো কি ডিম্বাণু। আর আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতিকে বলা হয় কি নিষেক পদ্ধতি। তার মানে এখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলো যে পদ্ধতিতে, সেটাকে বলা হলো কি নিষেক। নিষেকের ফলে যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলবো কি জাইগট। জাইগট তৈরি হলো। এবার এই জাইগটটা বৃদ্ধি পেয়ে তৈরি হবে অপরিণত রেণুধর উদ্ভিদ। রেণুধর উদ্ভিদ, অপরিণত রেণুধর উদ্ভিদ তৈরি হলো। আর এই অপরিণত রেণুধর উদ্ভিদটা পরে পরিণত হবে কি পরিণত রেণুধর উদ্ভিদে। ক্লিয়ার হলো? দেখো আমরা আবার একবার প্রথম থেকে বলে দিচ্ছি, আর এখানে ক্রোমোজোম সংখ্যাগুলো আর একবার লিখে দিচ্ছি। তার মানে এইটা রেণুটা n ছিল, এখানে লিঙ্গধর উদ্ভিদ, এখানেও কী হবে n। শুক্রাণু আমরাও জানি n। ডিম্বাণুতে কি হয়, এটাকে ডিম্বাণু বললাম,
এখান থেকে শুক্রাণু তৈরি হয়েছিল, এখানে কি তৈরি হয়েছে লেখা দেওয়া আছে, তার মানে এটাও কি হবে এন তৈরি হবে। এন এবং এন এই দুটো মিলিয়ে নিষেক প্রক্রিয়া বললাম, এখানে কি হয়ে যাবে 2n হয়ে গেল, এটাও তাহলে 2n, এটাও তো 2n। ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখো আমরা এটাকে যদি ভাগ করে দিই, এখান থেকে ভাগটা হচ্ছে দেখো 2n 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 এগুলো এখান পর্যন্ত। দেখো এই জিনিসটাকে ভালো করে লক্ষ্য করো, দেখো এইখান পর্যন্ত দেখো যে ক্রোমোজোম সংখ্যা সেগুলো হচ্ছে এন, মানে হচ্ছে রেণুর মধ্যে রয়েছে কি এন, লিঙ্গধর উদ্ভিদ এর মধ্যে রয়েছে এন, ডিম্বাণুর মধ্যে রয়েছে এন, শুক্রাণুর মধ্যে এন। এবার এই দুটো যখন মিলিত হয়ে যাচ্ছে, যখন জাইগোট তৈরি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 2n, এটাও 2n, এটাও 2n, এটাও 2n, এটাও 2n এবং এটাও 2n। তার মানে দেখো এন এবং 2n এটা অল্টারনেট পুরো চক্রাকারে ঘুরতে থাকছে। ক্লিয়ার হলো? আমি আবার একবার প্রথম থেকে বলে দিচ্ছি। দেখো না, প্রথমে একটা পরিণত রেণুধর উদ্ভিদ নিলাম। পরিণত রেণুধর উদ্ভিদের মধ্যে কি রয়েছে বললাম, স্পোরোফিল। স্পোরোফিল এই যে যেগুলো বললাম, এখানে ছিল মুছে গেছে, স্পোরোফিল ছিল। এবং স্পোরোফিল যেগুলো বললাম, অনেকগুলো স্পোরকে স্পোরোফিল বললাম। এবার এদের এক একটি স্পোর যেগুলো ছিল সেগুলোকে বলা হচ্ছে, এক একটাকে বলা হচ্ছিল কি রেণুস্থলী। আর রেণুস্থলীর মধ্যে রয়েছে কি রেণু মাতৃকোষ, এবং রেণু মাতৃকোষ পরে মিওসিস কোষ বিভাজন হয়ে মিওসিস কোষ বিভাজন হচ্ছে এবং সেখান থেকে তৈরি হচ্ছে কি রেণু, এবং এই রেণু পরে অঙ্কুরিত হয়ে তৈরি হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট। এবং এই গ্যামেটোফাইট এটা দু রকমের হচ্ছে, দুটো প্রকোষ্ঠ থাকছে, একটা হচ্ছে অ্যানক্রেডিয়াম, একটা অ্যানথ্রেডিয়াম, একটা হচ্ছে অ্যানথেরিডিয়াম, আর একটা হচ্ছে আর্কোগোনিয়াম। অ্যানথ্রেডিয়াম সেখান থেকে তৈরি হচ্ছে কি শুক্রাণু, আর আর্কোগোনিয়াম থেকে তৈরি হচ্ছে কি ডিম্বাণু। আর শুক্রাণু এবং ডিম্বাণুর এর যে মিলন, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি নিষেক, এবং নিষেকের পর তৈরি হচ্ছে কি জাইগট। জাইগট থেকে তৈরি হচ্ছে কি অপরিণত রেণুধর উদ্ভিদ, এবং অপরিণত রেণুধর উদ্ভিদটা পরেই পরিণত হচ্ছে কিসে পরিণত রেণুধর উদ্ভিদে। ক্লিয়ার হলো? এরপর আমরা দেখো এই যে কোনো এন এবং 2n অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অর্থাৎ রেণুধর লিঙ্গধর এই দশার উপর ভাগ করে কার প্রভাব কত বেশি, এনের প্রভাব কত বেশি বা 2n এর প্রভাব কত বেশি, এর উপর নির্ভর করে এই জনুক্রমকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হ্যাপ্লোবায়োন্টিক, 2 নম্বরকে বলা হয় ডিপ্লোবায়োন্টিক, তৃতীয়টাকে বলা হয় কি ট্রাইফেজিক। আমি লিখে দিচ্ছি, এন এবং 2n এদের উভয়ে কার প্রভাব বেশি তার উপর নির্ভর করে জনুক্রমকে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে 1 নম্বরে হ্যাপ্লোবায়োন্টিক। হ্যাপ্লোবায়োন্টিক, হ্যাপ্লো মানে হচ্ছে এক, অর্থাৎ যে কোনো একটা, অর্থাৎ 2n এবং n। আমরা ফানির ক্ষেত্রে যেটা দেখলাম কি এদিকে ছিল n, এদিকে ছিল 2n, প্রায় দুটোই সমান ছিল। দেখো তার মানে এদের যে কোনোর একটার প্রভাব যদি বেশি হয়, অর্থাৎ জীবনকালটার যদি যে কোনো একটা প্রভাব, মানে হচ্ছে ধরো 75% জীবনকাল, মানে 100% যদি জীবনকাল হয়, এটা টোটালটা হচ্ছে লাইফ সাইকেল। এই লাইফ সাইকেলটা টোটালটা যদি 100% ধরি, তাহলে এখান পর্যন্ত দেখতে পেলাম কি 2n, আর এটা হচ্ছে কি এন। তার মানে কার প্রভাবটা বেশি এক্ষেত্রে, এন এর প্রভাবটা বেশি। এক্ষেত্রে যে এই এন এবং 2n এদের দুটোর মধ্যে যে কোনো একটার প্রভাব যদি বেশি হয়, তখন সেটাকে বলবো কি হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম। ক্লিয়ার হলো? তার মানে যে কোনো এন অথবা 2n এদের যে কোনো একটির প্রভাব বেশি যদি হয়, তখন সেটাকে বলবো কি হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম। ক্লিয়ার হলো? নেক্সট যেটা দেখবো 2 নম্বরে, সেটা হচ্ছে ডিপ্লোবায়োন্টিক। ডিপ্লোবায়োন্টিকটা কি না, ডিপ্লোবায়োন্টিক হচ্ছে আমরা যেমন ফানের ক্ষেত্রে দেখলাম, ফানের ক্ষেত্রে হচ্ছে যে জনুক্রম সেটা হচ্ছে ডিপ্লোবায়োন্টিক প্রকৃতির। না, এক্ষেত্রে 2n এবং n উভয়ই কি হবে সমান আকৃতির হবে, অর্থাৎ 2n এবং n দুটোই কি হবে, দুটোর যে প্রভাবটা সেটা হচ্ছে এরও যতটা ছিল এরও ততটাই আছে। তার মানে এটাকে বলবো কি ডিপ্লোবায়োন্টিক জনুক্রম। ক্লিয়ার হলো? ডিপ্লোবায়োন্টিক জনুক্রম। 3 নাম্বার দেখবো যেটা, সেটা হচ্ছে ট্রাইফেজিক। ট্রাইফেজিক কি না, ট্রাইফেজিক জনুক্রম কি না, এক্ষেত্রে দুটো
ডিপ্লয়েড দশা থাকবে জনুক্রমে, এই ক্ষেত্রে জনুক্রমে দুটো ডিপ্লয়েড দশা থাকবে এবং একটি হ্যাপ্লয়েড দশা থাকবে, অর্থাৎ দুটি 2n দশা থাকবে এবং একটি n দশা থাকবে, অর্থাৎ দুটো 2n এবং একটি n, মানে হচ্ছে 2 আর 1 3, তিনটে ফেজ থাকছে, দশা থাকছে, এই জন্য এই প্রকার জনুক্রমকে বলবো কি ট্রাইফেজিক জনুক্রম। আর ডিপ্লোবায়োন্টিকটা আমি বলে দিলাম কি না, যখন উভয়ই সমান হবে। ক্লিয়ার হলো? তাহলে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কি জনুক্রম। জনুক্রম কাকে বলে, জনুক্রমের বিভিন্ন পদ্ধতিগুলো, জনুক্রমে যে ফানের জনুক্রম চক্রটা, এবং যে এন এবং 2n হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এদের উপর নির্ভর করে জনুক্রম 3 প্রকার ভাগ করা যায়, সেটা হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক, ডিপ্লোবায়োন্টিক এবং ট্রাইফেজিক। ক্লিয়ার হয়েছে?